জাপান এটি এমন একটি দেশ যেটা স্বপ্নের মতো মনে হয়, যেখানে আছেন বুলেট ট্রেনস, অ্যানিমি, টেকনোলজি আর দুনিয়ার সবচেয়ে ক্লিনেস্ট স্টেটস এবং সব দুনিয়ার সবচেয়ে অদ্ভুত টয়লেট। জাপানের কাছ থেকে আমাদের প্রত্যাশা কিছুটা এরকমই, রাইট? এখন যদি বাংলাদেশি জেনজি জাপানে ঘুরতে যায়, তাহলে তারা জাপানকে অ্যানিমির সাথে রিলেট করবে। অ্যান্ড আই এম নট সেইং দিস রং। এমনকি অ্যানিমির এত ফ্যান্স পৃথিবীতে দেখে জাপানে তো একটা অ্যানিমিকে নিয়ে একটা পার্কই তৈরি করা হয়েছে। অ্যান্ড থিঙ্ক ইউ দ্যাট অ্যানিমি কতটা জনপ্রিয় পৃথিবীতে। এমনকি ইন্ডিয়ান অ্যানিমি মুভমেন্ট ব্রিং জাপানস ব্ল্যাকবাস্টার রেটিং উইথ ইউ টু ইন্ডিয়াতে, যেখানে ইন্ডিয়ানরা ভোট করে অ্যানিমির কালচারও ইন্ডিয়াতে আসুক। যেখানে 50,000-এরও বেশি মানুষ ইন্ডিয়াতে অ্যানিমির কালচার আনার জন্য ভোট দিয়েছেন। এন্ড নাও মানুষের প্রত্যাশা শুধু অ্যানিমি পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, মানুষ আবার জাপানের টেকনোলজিও, বিশেষভাবে টয়লেট টেকনোলজি, মানে বুঝলাম জাপান এখন 2050 সালে বাস করছে, কিন্তু তাও অনেক ইউটিউবার একটা ডেডিকেটেড ইউটিউব ভিডিও বানিয়ে ফেলছে। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? নেও বেশিরভাগ বাংলাদেশি অনলি ঘুরতে জাপানে যায় না, হয়তো সে পড়াশোনা করতে যায়, না তারা জব করতে যায়। একটি জিনিস যা সবার মাথায় চলে, জাপান ইজ আ পারফেক্ট কান্ট্রি, রাইট? রং। ইফ ইউ থিঙ্ক ইউ এন্টার ইন আ জাপান, বাট ইউ আর রং। ইউ আর এন্টার ইন আ হেল। আর জাহান্নামের পেছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা ইনস্টাগ্রাম এবং ট্রাভেল ব্লগাররা সাধারণত দেখায় না। ইন দিস ভিডিও I will show you a Japan যা কোনো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কিংবা ট্রাভেল ব্লগাররা কখনোই শো করে না। যেই জাপান কাজ করা মানে এক প্রকার পানিশমেন্ট হয়ে গিয়েছে, যেখানে একাকিত্ব এতটাই যে মানুষ সপ্তাহের পর সপ্তাহ কারোর সাথে কথা না বলে কাটিয়ে দেয়, যেখানে লাভ, ফ্রেন্ডশিপ, ইভেন ইমোশনও বিলাসবহুল বা এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। নাও উই ক্যান শো ইউ রিয়েল জাপান, বিকজ in this video আমরা এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যেখানে জাপানের সত্যতা আপনাদের সামনে ফুটে উঠবে, যেগুলো কিনা সোশ্যাল মিডিয়াতে কখনোই দেখা যায় না। So let's talk about dark side of Japan. In this chapter, we will one of the most emotional and mind-blowing part of the video. Here, we will show you a side of illness of Japan that no one talk about in anime or travel blogger. If you know, জাপানের গ্রামীণ অঞ্চলগুলি মানুষ সবচেয়ে বেশি একাকিত্ব অনুভব করে ও ইলনেস ফিল করে। এর মূল কারণ হচ্ছে তরুণরা পড়াশোনা বা কাজের জন্য জাপান থেকে টোকিও বা ওসাকির মতো বড় বড় শহরে চলে যায়। গবেষণা অনুযায়ী 1950 সালের দিকের গ্রামীণ অঞ্চলের মানুষ থাকতো 62%, যা এখন নেমে এসেছে 8%-এ। জাপানে 2090 সালের তুলনায় প্রচুর পরিমাণে আত্মহত্যার কেসও ঘটেছে। মানুষ করোনা মহামারীর পর থেকে প্রচুর পরিমাণে আত্মহত্যা করতে শুরু করে শুধুমাত্র একাকিত্বর কারণে। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, তারা তো চাইলে বিয়ে করে একাকিত্ব দূর করতে পারেন, তবে তারা সাধারণত বিয়ে করে না, কারণ তারা মনে করে বিয়ে একটা লস প্রজেক্ট। এর কারণ হিসেবে তারা বলেন বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে, সে বাচ্চা কাচ্চা ভরণ পোষণ করতে হবে, যা তাদের মতে একটা লস প্রজেক্ট। আরেকটা প্রশ্ন, তাহলে তো তারা মা বাবার সাথে থাকতে পারে? উত্তর হলো হ্যাঁ, থাকতে পারে, বাট সাধারণত তাদের মা বাবা থাকে গ্রামে, যার কারণে ছেলে মেয়েরা জীবিকার তাগিদে মা বাবাদের ছেড়ে চলে আসতে হয়, আর পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করা হয় না, যার কারণে তাদের মা বাবারা গ্রামেই পচে মরে যায় এবং কেউ তাদের সাথে কোন রকম যোগাযোগ করে না। আমাদের রিপোর্ট অনুযায়ী জাপানে প্রতি ঘন্টায় 3 জন করে মৃত্যুবরণ করে শুধুমাত্র হিকিকোমোরির কারণে। এখন প্রশ্ন হলো, হিকিকোমোরি আবার এটি হচ্ছে জাপানের একটি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নিজেকে গুটিয়ে নেওয়া। হিকিকোমোরি সাধারণত তরুণদের মধ্যেই দেখা দেয়, বছর বছর ধরে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, নিজেকে ঘরের এক কোণে বন্দি করে জীবনযাপন করে। Why do we think Japan is a perfect country? Why we will think Japan is an ideal country? The main reason is anime, cleanness, bullet trains, honesty, discipline. So we think Japan is a Switzerland of Asia. But Japan did not yet think. Japan হচ্ছে উপরে ফিটফাট আর ভেতরে সতর্কতা। তো ফার্স্টে আমরা বুঝি যে জাপানকে কেন ড্রিম বা আইডিয়াল কান্ট্রি বলা হয়। তো এর একমাত্র কারণ হচ্ছে অ্যানিমি ও পপ কালচার। জাপানকে আইডিয়াল বা ক্লিনেস্ট কান্ট্রি বলে আখ্যায়িত হয়েছে। অ্যানিমিতে যেমন আমরা দেখি ফ্রেন্ডশিপ, কিউট ক্যারেক্টার, জাপানকে আরো সুন্দর
সুন্দর করে তোলেন। তবে জাপানের রিয়েল চেহারা দেখলে আপনি অবাক হবেন। 2024 সালে ঘরে একাকী নিঃসঙ্গতায় প্রায় 40,000 মানুষ মৃত্যুবরণ করেন। বাট জেনজি থিংক ইটস মাচ মোর বিউটিফুল টু পুট ইট লাইক অ্যানিমি। আরেকটা কথা, জাপানের রাস্তাঘাট অনেক সুন্দর, তবে সেখানকার রাস্তাঘাট আসলে পরিষ্কার করে কে? জাপান পিপল ডিড নট নো যে জাপানের গরিব কাকে বলে। এর মানে বলা যায় জাপানে যারা রাস্তা পরিষ্কার করে তারা বেশিরভাগই প্রবাসী হিসেবে দেশে গিয়ে রাস্তাঘাট কিংবা কর্মী টাইপের কাজগুলো করে থাকে। জাপানে যারা কাজ করে মানে এরকম রাস্তা পরিষ্কার করে তারা কিন্তু অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয়। 24 সালের রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে বাংলাদেশ থেকে জাপানে কর্মী গিয়েছে 1 লক্ষ জন। ওই দেশের একটি প্রথা রয়েছে, ডিসিপ্লিন ইজ আন এক্সট্রিম প্রসেস। ওখানকার টিনেজার্সরা মনে করেন ক্লিন স্টেট ইজ নট ক্লিন সোসাইটি। এর অর্থ আপনারা সামনে আমার ভিডিওটি জানতে পারবেন। রাত তখন একটা। টোকিও শহরে সবাই ঘুমিয়ে পড়েছে, তবে অফিসের একতলায় আলো জ্বলছে এখনো। কিন্তু কেন? একজন যুবক যার বয়স 28 সে তার ডেস্কে এখনো বসে আছে, চোখে ক্লান্তি, কপালে ঘাম আর কম্পিউটার স্ক্রিনে লেখা ফাইনাল রিপোর্ট ডিউ টুনাইট। সে সকালে 7টা থেকে টানা 16 ঘন্টা কাজ করছে, দুপুরে খাওয়ার সময় পায়নি, সন্ধ্যায় শুধুমাত্র 1 কাপ কফি খেয়েছিল। সে জানতো কাজটি শেষ না করলে বস তার উপর চিৎকার করবে। সে জানে কাজটি শেষ না করতে পারলে তাকে কাজ থেকে বের করে দিতে পারে। তো বুঝতেই পারছেন, জাপান এমন একটি দেশ যেখানে মানুষ আরাম করার সময় পায় না। আরাম করার কথা ভাবলেও তাদেরকে অলস বলা হয়, কারোশি। এটা আবার কি? এটা হচ্ছে একটি জাপানি শব্দ। এটার অর্থ হচ্ছে অতিরিক্ত কাজের চাপের মৃত্যু। এটি জাপানের ওয়ার্ক কালচার এতটাই হার্ড যে 1970 সাল থেকে এখন পর্যন্ত অনেকবারই কাকুশি হয়েছিল, অর্থাৎ অতিরিক্ত কাজের চাপের মৃত্যু। আমাদের রিপোর্ট অনুযায়ী ফার্স্ট রেকগনাইজড ইন দ্য 1970s, কাকুশি includes deaths from heart attack, stroke and suicide like to intense job process। 2014 সালের রিপোর্ট অনুযায়ী 70 জন মানুষ সুইসাইড করে মারা গিয়েছিল। জাপানের আইনগতভাবে একজন কর্মী দিনে 8 ঘন্টার বেশি কাজ করতে পারবে না এবং সপ্তাহে তা দাঁড়ায় 40 ঘন্টায়। অফিস কর্মীরা সাধারণত 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত কাজ করে। ওভারটাইম করলে তাদেরকে অতিরিক্ত টাকা পে করতে হবে। এটার আবার একটা নিয়ম রয়েছে, এই সময়ের জন্য তাকে অতিরিক্ত মজুরি দিতে হবে আর কোম্পানি সেটা দেয় না। আরেকটা কথা, এই মজুরি কিন্তু এমন তেমন মজুরি না। সে যদি নর্মালি ঘন্টায় 100 টাকা কাজ করে পায় তাহলে তাকে দিতে হবে 120 টাকা অতিরিক্ত টাইমের জন্য, কিন্তু কোম্পানিরা সেটা দিতে চায় না। এছাড়া বেশিরভাগ জাপানিজ 160 ঘন্টা অতিরিক্ত কাজ করে ওভারটাইম হিসেবে, যা প্রতিদিন 7 ঘন্টা হয়। এত পরিমাণ ওভারটাইমের পরেও তারা মাস শেষে একই বেতন পায়। এটা কি অমানবিক নয়? এছাড়াও 2015 সালের রিপোর্ট অনুযায়ী 24 বছরের এক তরুণ 105 ঘন্টা ওভারটাইম কাজ করেছে, যার কারণে সে আত্মহত্যা করে মারা যায়। আর 2024 সালের রিপোর্ট অনুযায়ী 885 cases of work related mental health disorders including 79 suicides or heart attack, excessive job stress। এখানে আপনাদের মনে প্রশ্ন জাগবে, চাকরিতে যদি এতই সমস্যা হয় তাহলে তারা চাকরি বদলে ফেলছে না কেন? জাপানে 14.3% মানুষ কখনোই চাকরি পরিবর্তন করে না, যা পৃথিবীর সর্বোচ্চ পরিমাণে। যদি কোনো জাপানি চাকরি পরিবর্তন করে তাহলে সে 2 থেকে 6 বার এর বেশি না। তবে জাপানিরা মনে করে চাকরি পরিবর্তন করলে আমি কোম্পানির কাছে খারাপ হয়ে যাব এবং কোম্পানির কাছে আমি দোষী হয়ে যাব এবং আমার জীবন থেকে আমি সেই চাকরিটি হারিয়ে ফেলবো। টোকিও শহরের একদিন হঠাৎ করে বৃষ্টি নেমে আসে। শত শত মানুষ ছুটে যায় স্টেশনের দিকে যাতে সারা বৃষ্টি থেকে বাঁচতে পারে। সেখানে হাতে একটি ছাতা, পরনে সাদা প্যান্ট, সাদা শার্ট ও কালো রঙের কোট। দেখতে সবার মতোই, কিন্তু চোখে ছিল তার পানি। কেউ জানে না সে কি করবে। সে হঠাৎ করে ট্রেন লাইনে নেমে আসে। তখন সামনে দেখে ট্রেন যাচ্ছিল। কেউ খেয়াল করেনি তার নেমে যাওয়াটা। তারপরে যা হওয়ার ছিল তাই হয়। তার হাত থেকে ছাতা পড়ে গেল। সে চলে গেল না ফেরার দেশে চিরকালের জন্য। এই ঘটনা একজনের না, জাপানের প্রতিদিন গড়ে 70 জন মানুষ সুইসাইড করে মৃত্যুবরণ করেন। এটি ছিল 2014 সালের রিপোর্ট। আপনারা জানলে অবাক হবেন, 2016-17 সালের দিকে প্রাইমারি ও হাই স্কুলের শিশুরা গড়ে প্রায় 250 জন আত্মহত্যা করেছেন, কিন্তু এইসব ঘটনাও 1986 সালের দিকে 0% ছিল। আপনারা জানলে আরো বেশি অবাক হবেন, 2003 সালে জাপানে মোট আত্মহত্যার পরিমাণ ছিল 36,500, যা কমে এখন 21,000 হয়ে গিয়েছে। এটি হচ্ছে 2017 সালের রিপোর্ট। এখন প্রশ্ন হচ্ছে, জাপানে এত আত্মহত্যার হার
এত বেশি কেন? জাপানের গত বছরে 25,000-এরও বেশি মানুষ আত্মহত্যা করে মারা গিয়েছে। গড়ে প্রতিদিন 70 জন পুরুষ আত্মহত্যা করেন। আমাদের রিপোর্ট অনুযায়ী 1998 সাল থেকে টানা 14 বছর ধরে 30,000-এর বেশি মানুষ আত্মহত্যা করেছিল। 2012 সালে থেকে আত্মহত্যার হার কিছুটা কমে গিয়েছিল, কিন্তু পরে 2019 সালে সে আত্মহত্যাটি বেড়ে 21,169 জনে গিয়ে পৌঁছেছে, যা জাপানের ইতিহাসের সর্বোচ্চ। এছাড়াও আপনি জানলে আরো অবাক হতে বাধ্য হবে। 2024 সালে জাপানি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিলেন 527 জন স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেন। এর আগে কোনো বছরই এত পরিমাণে স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেনি। 2023 সালে শিক্ষার্থীরা আত্মহত্যা করেন 513 জন। তো এখানে প্রশ্ন হলো, এত ঘন ঘন আত্মহত্যা কেন হচ্ছে? 3টি সমস্যার কারণে মূলত এত ঘন ঘন আত্মহত্যা হচ্ছে আমাদের অ্যানালিটিক্স অনুযায়ী। প্রথমত অর্থনৈতিক চাপ। জাপানে 1990 সাল থেকে অর্থনৈতিক মন্দ দিকে চলে যাচ্ছে, অর্থাৎ যোগ্যতা অনুযায়ী মানুষ চাকরি পাচ্ছে না। জাপানের প্রথা অনুযায়ী মাস্টার্স শেষ করার পরপরই আপনার ইউনিভার্সিটিতে অনেক কোম্পানি আসবে। যদি কোনো কোম্পানিতে আপনি চাকরি না পান, তাহলে আপনার জীবনটাই বৃথা। আপনি আর কোনো জায়গায় চাকরি পাবেন না আপনার যোগ্যতা অনুযায়ী। অন্য কোনো জায়গায় আপনি যদি নিজে থেকে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ভ্যালু ও দাম উভয় কমে যাবে। যদি আপনার কাছে ভ্যালু বা দাম রাখতে চায়, তাহলে লাগবে আপনার এক্সপিরিয়েন্স, যা কিনা আপনার মধ্যে নেই। দ্বিতীয় যে কারণটি আমরা নোটিস করছি সেটা হচ্ছে একাকিত্ব। একাকিত্ব নিয়ে আমি এখন বেশি কিছু বলবো না, কারণ আমি ইতিপূর্বেই একাকিত্ব নিয়ে অনেক কিছুই বলে ফেলেছি। তৃতীয় যে সমস্যাটা আমি খুব ভালো করে নোটিস করছি সেটি হচ্ছে শিক্ষা ও যুব সমাজের উপর চাপ। যুব সমাজের উপর চাপ প্রয়োগের প্রধান কারণ হচ্ছে পরীক্ষার জন্য চাপ আর সমাজ ও পরিবারের আকাশ কুসুম প্রত্যাশা। এ কারণেই চাপের সৃষ্টি হয়। এই চাপ শিক্ষার্থীদের ওপর পড়াশোনার অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয়, যা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। জাপানি একজন 31 বছরের পুরুষ টোকিওতে আইটি কোম্পানিতে চাকরি করে। দিনে 12 থেকে 13 ঘন্টা কাজ করে, রাতে বাড়িতে ফিরে। কিন্তু বাড়িতে ফেরার পর তার জন্য অপেক্ষা করে নীরবতা ও একাকিত্ব। সে স্কুল জীবনের স্বপ্ন দেখত, প্রেম হবে, বিয়ে হবে, বাচ্চা হবে। আর এখন প্রেম মানেই তার কাছে সময়ের অপচয়, ঝামেলা ও অর্থের ক্ষয়। সে মাঝে মাঝে মনে মনে ভাবে, আমার বেতন ভালো, জীবন সাজানো, কিন্তু ডেটিং মানেই বাড়তি চাপ, সম্পর্ক মানে আত্মহত্যা, বিয়ে মানেই স্লো সুইসাইড। তার মতো হাজার হাজার তরুণ তরুণী আজ প্রেম আর ভালোবাসা থেকে দূরে সরে আসছেন, কারণ সম্পর্ক মূল্যবোধ ভেঙে গেছে। জাপানিরা আজকাল মনে করে একাকিত্বই নিরাপদ। সমাজের চাপ ও প্রতিযোগিতা ভালোবাসাকে মূল্যহীন করে ফেলেছে। জাপানে প্রেম এখন প্রজেক্ট, টিকিয়ে রাখার প্রজেক্ট। প্রেম টিকিয়ে রাখার প্রজেক্ট, যেখানে সবাই পাস হয় না। একজন জাপানি যুবক যিনি টোকিওর ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে একা বাস করে, তার কাছে শুধুমাত্র একটি রোবোটিক বাইসাইকেল রয়েছে। এর চেয়ে তার কাছে তেমন কিছুই নেই সঙ্গী হিসেবে। নেই কোনো প্রেমিকা, নেই কোনো বন্ধু, নেই কোনো পরিবারের সদস্য। সে জানে প্রেম মানে সময় নষ্ট, ঝামেলা আর তার টাকার অপচয়। সে মনে করে বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্ক এসব কিছুই এখন অ্যাকাউন্টেন্টস এবং প্রিহিট এর মতো অপটিমাইজ হতে হবে। আমাদের রিপোর্ট অনুযায়ী জাপানে বর্তমানে বিয়ে হলেও বাচ্চা নেওয়ার সংখ্যা খুবই কমে গেছে। 2010 সালে বিয়ের পর প্রতিটি পরিবারের কাছে 1.96 জন বাচ্চা অর্থাৎ 2 জন বাচ্চা থাকতো, যা বর্তমানে কমে 2.5% হয়ে গিয়েছে, অর্থাৎ বর্তমানে 1 জন। আপনারা যা সোশ্যাল মিডিয়াতে দেখেন সেটি হচ্ছে জাপানের বাহিরের দৃশ্য, কিন্তু এখন আপনারা দেখবেন সেই সত্য জাপান, যা ট্রাভেল ব্লগার কিংবা ইনফ্লুয়েন্সাররা সাধারণত দেখায় না বা দেখাবেই না। এই জাপানের কথা বললে আপনারা বলেন জাপান ইজ আ পারফেক্ট কান্ট্রি। সেই দেশেই একজন মা তার সন্তানকে রাতের বেলা না খাইয়ে ঘুম পাড়ায়, কারণ তার কাছে তো খাবার কেনার মতো কোনো টাকাই নেই। সত্যিটা যদি আপনি না জানেন, তাহলে আপনি জাপান সম্পর্কে কিছুই জানলেন না। তো চলেন দেখে নেই চ্যাপ্টার 6, যেখানে আমি এই সত্যিগুলো উদ্ঘাটন করেছি। টোকিওর ঠিক পাশেই একটা ছোট ফ্ল্যাটে মা ও তার সন্তান ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, পেটে খুব ক্ষুধার চাপ নিয়ে। তাদের কাছে খাওয়ার মতো আছে শুধুই পানি, সে পানিটাও আবার কলের পানি। আর মায়ের পকেটে আছে 60 ইয়েন, যা খুবই কম। যে দেশে 1 কাপ কফির দামই 300 ইয়েন, সেই দেশে কি করে 60 ইয়েন দিয়ে দুজন পেট ভরে খাবার খাবে? এ গল্প শুধু তার নয়, হাজার হাজার সন্তান ও মায়ের। এখন আপনারা বলতে পারেন যে ওই দেশে যেহেতু এতই পরিমাণে জনসংখ্যার ঘাটতি রয়েছে,
রয়েছে তাহলে ওই দেশে চাকরির তো কোনো ঘাটতি থাকার কথা না, একদম সঠিক। কিন্তু আপনি জানলে তাও অবাক হবেন, একজন মহিলা সকাল 8টা থেকে একদম সন্ধ্যা 7:30 পর্যন্ত কাজ করলে সে মাসে পাবে 2 লক্ষ ইয়েন, যা 1350 ইউএসডি। এখন আপনারা বলতে পারেন, বাহ, 1350 ইউএসডি ইনকাম করে, এটা তো অনেক বিশাল পরিমাণে অ্যামাউন্ট। না, এটা বাংলাদেশে বিশাল পরিমাণ অ্যামাউন্ট হলেও জাপানে এটা তেমন কিছুই না। এখন আপনারা যদি মাসে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করেন, তা দিয়ে কি আপনি এবং আপনার বাচ্চা সারা মাস ঠিকঠাকভাবে কাটিয়ে দিতে পারবেন? অনেকটা পারবেন, অনেকে হয়তো পারবে, বাট অনেকেই কিন্তু পারবে না। তাদের জন্য এটা কঠিন নয়, অসম্ভব। এবং আপনারা বলতে পারেন যে জাপানের জিনিসপত্রের হয়তো বা দাম কম, না, ওই দেশে জিনিসপত্রের প্রচুর দাম রয়েছে। আপনি যদি 1000 ইয়েন নিয়ে জাপানের কোনো একটা সুপার মার্কেটে ঢোকেন, কারণ ওখানে যে লোকাল কোনো মার্কেট নেই, সুপার মার্কেটই আছে, ওখানে ঢোকেন, তাহলে আপনি তেমন কিছু কিনতে পারবেন না, অথবা 2-3টা আইটেম কিনতে পারবেন, বাট বেশি কিনতে পারবেন না। এটা বলে জাপানে কর্মরত প্রায় 30% মানুষ শ্রমজীবী দরিদ্র, অর্থাৎ তাদের হাতে কাজ থাকা সত্ত্বেও তারা দরিদ্র বা গরিব। জাপানে যতজন মানুষ দরিদ্র রয়েছে তাদের ভিতরে 80% মানুষই শ্রমজীবী দরিদ্র, মানে তাদের হাতে কাজ রয়েছে কিন্তু তাও তারা দরিদ্র। কিন্তু এগুলো তো আমাদের চোখেই পড়বে না, আমাদের চোখে পড়বে বুলেট ট্রেন, অ্যানিমি আর জাপানের বড় বড় সিটিগুলি। এছাড়াও জাপানের প্রায় 3.5 মিলিয়ন চাইল্ড প্রভার্টি হয়ে আছে, অর্থাৎ অবৈধ। তাদের মা বাবা সবাই আছে কিন্তু কেউ কাউকে চেনে না। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আমরা তো শুধুমাত্র জাপানের পারফেকশনই দেখি, কিন্তু ভেতরের ডার্ক রিয়েলিটি সম্পর্কে কেউ জানে না সঠিকটা। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, জাপানে এত দরিদ্রতা থাকা সত্ত্বেও কি জাপানে হোমলেস নেই? অবশ্যই আছে, কিন্তু সে সম্পর্কে আমি এই ভিডিওতে তেমন কিছুই বলছি না, কারণ এই সম্পর্কে যদি একটা বিস্তারিত বলতে চাই তাহলে ভিডিওটি প্রায় 30 থেকে 40 মিনিট বড় হয়ে যাবে। যেরকম বড় ভিডিও অনেকেই দেখতে চায় না, যার কারণে আমরা চলে যাই পরবর্তী চ্যাপ্টারে এবং সেখানে গিয়ে বাকি জাপানটা উদ্ঘাটন করার চেষ্টা করি। তো আমি আর ভিডিওটি বেশি বড় করছি না, কারণ বেশি বড় করলে ভিডিওটি অনেক পরিমাণে লেন্থি হয়ে যাবে এবং এত বড় ভিডিও কেউ দেখতে চাইবে না। আমার মতে এতক্ষণে তো ভিডিওটার লেন্থ 14 মিনিট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যে আপনি ধৈর্য ধরে দেখেছেন সেটাই অনেক বড় কথা। এবং যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন যে সেকেন্ড পার্ট চাই কিনা, কারণ সেকেন্ড পার্টের মধ্যে আমি আরো অনেক কিছু কভার করব। এই ভিডিওটা টোটাল 8টা পার্টে ডিভাইডেড হওয়ার কথা ছিল, বাট আমি 8টা পার্ট করলাম না, আমি 6টা পার্টে ডিভাইডেড করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এত বড় ভিডিও অনেকেই দেখতে চায় না। আপনারা যদি চান যে সেকেন্ড পার্ট আসুক, যেখানে কিনা আমি আরো 6টা পার্ট ডিভাইড করব এবং সেই পার্টগুলোকে আপনাদের বোঝাবো জাপানের ডার্ক রিয়েলিটি সম্পর্কে, তাহলে অবশ্যই লিখবেন ডার্ক সাইড অফ জাপান পার্ট 2। বর্তমানে ইরান ভার্সেস ইসরায়েলের একটা ওয়ার চলছে। আপনারা যদি সে ওয়ার সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমার উপরে দেওয়ার ভিডিওটি দেখে নিন। দেখা হচ্ছে সেখানে।